বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ, কোনো জনপ্রতিনিধি বলতে যদি পারে তার এলাকা থেকে মাদক মুক্ত হয়েছে, নাকে খড় দিয়ে রাজনীতি ছেড়ে দেব। এই মিথ্যা আশ্বাস আমি কোনো জনগণকে দিব না, কোনো প্রতিশ্রুতি দিব না। নতুন সময়ের বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি, এবং আমার সাথে আজকে আছেন বিশেষ অতিথি হিসেবে তরুণ রাজনীতিবিদ এবং ফেনী ২ আসনের প্রার্থী, আর তার সব থেকে বড় পরিচয় হচ্ছে তিনি জনতার অধিকার পার্টির চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ নতুন সময়ের আজকের এই আয়োজনে নতুন এবং তরুণ প্রজন্মকে নিয়ে আপনার যে ভাবনা, সেজন্য ধন্যবাদ। জি, আচ্ছা, প্রথমে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এত কিছু থাকতে আপনি এই রাজনীতিকে কেন বেছে নিলেন? আসলে দেখেন, আমি আমার যখন বয়স 10 তখন থেকে আমি রাজনীতিমুখী এবং বিভিন্ন মিছিল মিটিংগুলো গ্রামে যখন হতো তখন সেই মিছিল মিটিংগুলোকে আমি সবসময় উপলব্ধি করতাম, এবং তারই ধারাবাহিকতা আমি ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতির মানে যে কালচার বা যেটাকে পরিবেশ বলে, সেই পরিবেশটাকে আমি অবজারভেশন করি। ছোট থেকে আমার সেটা পড়াশোনার প্রতি আমার তেমন মনোযোগী ছিল না, আমার রাজনীতির প্রতি, নেতৃত্বের প্রতি এবং লক্ষ্যের প্রতি আমার সবচেয়ে বেশি মনোবল ছিল। যে মনোবলটা আমাকে ভাবিয়ে তুলছিল যে আমি একদিন বাংলাদেশের বড় একটি রাজনৈতিক সংগঠনের নেতা হব, একটি ভালো চেয়ারে বসবো বা মানুষের সেবা করব, কল্যাণ করব। এই লক্ষ্যে আমার আসলে অনেক দূর এগিয়ে আসা, আর আজকে পর্যন্ত সেটাকে ধরে অব্যাহত রাখা। আচ্ছা, এই যে আপনার একটি দল, রাজনৈতিক দল, যে দলটির নাম হচ্ছে জনতার অধিকার পার্টি, এই নামটি করণের পেছনে কোনো ঘটনা আছে কিনা, বা এই নামটি কেন? বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনি যদি একটু বিশ্লেষণ করেন, বিবেচনা করেন, ফলো করেন, আপনি দেখতে পাবেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো কোনো না কোনো দেশের সাথে তাদের রাজনৈতিক দলের নামগুলো সম্পৃক্ত আছে। মানে অত ওখানে দেখা গেছে ইংরেজিতে করা, সেখানে ইংরেজির ডিভাইডটা বাংলাদেশি করা আছে, একটা মিনিং থাকে। কিন্তু আমি সেক্ষেত্রে চিন্তা করলাম যে আমার জন্মভূমি হচ্ছে বাংলাদেশ, মাটি আমার বাংলাদেশ, সবকিছু আমার বাংলাদেশ। সেক্ষেত্রে আমি এমন একটি নাম উত্থাপন করব, তৈরি করব, সেটি যাতে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থাকে। সেজন্য আমি জনতার অধিকার পার্টি, অর্থাৎ জনতার অধিকার মানে জনগণকে নিয়ে কাজ করবো পার্টি, মানে বাংলাদেশে একটা পার্টি আমি প্রতিষ্ঠিত করেছি। এই লক্ষ্যগুলো নিয়ে আমি এই জন্য পার্টির নামটা দিয়েছি। এটার সাথে কোনো রাষ্ট্রের নাম মিলিত আছে এরকম কিছু মনে হয় না আমার। আচ্ছা, আপনি যেহেতু একজন তরুণ রাজনীতিবিদ, আপনার এই তরুণদের রাজনীতি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন, বা এই যে তরুণরা রাজনীতিতে অংশগ্রহণ করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রথম হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা মানব কল্যাণে, মানুষের সেবার জন্য আমরা কাজ করব। কিন্তু বাংলাদেশে বড় বড় দুটি রাজনৈতিক দল 1971 সালের পরে 2025 সাল পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলো আমাদের এই তরুণ প্রজন্মকে জিম্মি অবস্থা রেখেছে। আর সে জিম্মি অবস্থা থেকে বের হওয়ার জন্য জুলাই এবং 5 আগস্টের বিপ্লব, এবং এটি একটি নতুন প্রজন্মের নতুন জন্ম। একটা প্যাসিস্ট বলেন বা একটা দীর্ঘদিন ক্ষমতা রয়েছেন আওয়ামী লীগ সরকার, জোর করে জিম্মি করে মানুষকে খুন হামলা মামলার ভিতর দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিক অনুযায়ী তরুণ প্রজন্ম তাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণসংগ্রামের মাধ্যমে সেটিকে আন্তরিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষের জীবনের বিনিময় সেটিকে আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছি। এবং আমি স্বৈরাচার শাসক বলবো না, সেটাকে আমি বলবো যে একটা জিম্মি সরকারকে আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। আর এই তরুণ প্রজন্ম রাজনীতিতে হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মকে রাজনীতি শিখাতে আমরা ব্যর্থ হয়েছি, রাজনৈতিক প্রশিক্ষণ দিতে আমরা ব্যর্থ হয়েছি। তাহলে এই তরুণ প্রজন্মকে আমরা গণ অভ্যুত্থানকে লক্ষ্য করে আমরা তরুণ প্রজন্মকে নতুন কিছু রাজনৈতিক প্রশিক্ষণ দিতে চাই, যে রাজনৈতিক প্রশিক্ষণ হবে দেশের মানুষের এবং গণতান্ত্রিক কল্যাণে যে কাজগুলো সম্মুখীন হয়, সে কাজগুলোকে তরুণ প্রজন্মকে রাজনীতিমুখী করতে হবে। যদি তাদেরকে রাজনীতি বিমুখী করি, তাহলে আমাদের যে আন্দোলন, যে সংগ্রাম, সেটি কোনো না কোনো সরকার ভবিষ্যতে এটাকে আবারও আমাদেরকে গিলে খাবে। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে পেরেছি যে আপনার এই রাজনীতিতে আসা বা নির্বাচনী যে পরিকল্পনা, সেখানে আপনার প্রথম যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে বেকার মুক্ত বাংলাদেশ করা। এটা আপনি আসলে কিভাবে বাস্তবায়ন করবেন বলে চিন্তা করছেন? প্রথম কথা হচ্ছে যে আপনার সৎ এবং ইচ্ছা শক্তি যদি থাকে,
ধরো আমার এখানে 50 জন লোক আছে, এই 50 জন লোকের ভিতরে যদি আমি যদি এখানকার প্রধান হয়ে থাকি, এখানকার মূল কমান্ডার হয়ে থাকি, আমি যদি সৎ থাকি, আদর্শবান থাকি, নিষ্ঠা থাকে, লক্ষ্য থাকে, তাহলে আমার এই 50 জন কোনো অসৎ কর্মকর্ম বা অপকর্ম করার কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। তো বাংলাদেশে নিয়ম হচ্ছে যে আমরা উদ্যোক্তাদেরকে ভালোবাসতে পারি না, উদ্যোক্তাকে সহযোগিতা করি না, বরং কেউ কোনো কাজে উদ্যোগ নিলে আমরা সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করি। যদি কোনো মানুষ উদ্যোগ নেই, সেই কাজটি হোক খারাপ, সেই কাজটি হোক ভালো, সেটাকে যদি আমরা একটু সহযোগিতা করি সমাজের প্রতিবেশীরা মিলে বা সমাজের রাষ্ট্র মিলে, তাহলে হয়তো আমরা কিছু একটা করা যায়। আর কর্মসংস্থানের যে লক্ষ্যটা বলছেন, আমাদের দেশে কর্মসংস্থান করতে হবে। আমার দেশের মানুষ কেন প্রবাসে যাবে? আমার দেশের মানুষ কেন প্রবাসে 4-5 লাখ টাকা খরচ করে যাবে? একটা মানুষ 10 লক্ষ টাকা খরচ করে, 5 লক্ষ টাকা খরচ করে যখন সেই প্রবাসে গমন করে, আর সে প্রবাসে গমন করার পরে যখন দেখা যাচ্ছে কি যে তার 5 লাখ টাকা 10 লাখ টাকা উঠাতে মিনিমাম 2 বছর সময় লাগে। এই 2 বছরে তার অনেক জীবন থেকে অনেকদিন চলে যায়, স্যার সে টাকা উত্তোলন করতে পারে। 5 লাখ টাকা দিয়ে যদি আপনি আপনার দেশে কোনো ধরনের কর্মসংস্থান করেন, কোনো ধরনের ভালো উদ্যোগ গ্রহণ করেন, আপনি তো ফ্যামিলির কাছে থাকতে পারতেছেন, ফ্যামিলির মানুষের কাছে থাকতে পারতেছেন, তারপর আপনার দেশের অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে। কাজে আমি চিন্তা করতেছি যে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করব, আর ছোট ছোট উদ্যোক্তার মাধ্যমে 1 জন 2 জন 5 জন 10 জন করে কর্মসংস্থান তৈরি হবে। আর এই কর্মসংস্থান যখন ধীরে ধীরে তৈরি হতে থাকবে, তখন সারা বাংলাদেশে আপনার এক ধরনের বেকার মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে এই যে নির্বাচনী ব্যাপারটা, আপনি বারবার এর আগেও নির্বাচন করেছেন, আসলে এই যে বারবার নির্বাচনে পরাজয় হওয়ার পরেও আপনি আবার নির্বাচন, এটার আসলে অনুপ্রেরণা কি, বা এটার আপনি কোন চিন্তাধারা থেকে করছেন? প্রথম কথা হচ্ছে যে ফুটবল খেলোয়াড় থাকে 11 জন, আর সেখানে ওয়েটিং লিস্টে থাকে আরো 5 জন, 16 জন। ক্রিকেট খেলারও সেম নিয়ম। তো আসলে সারা বিশ্বের মানুষ তাদের খেলা দেখার জন্য ফলো করে, সারা দেশের মানুষ খেলা দেখার জন্য ফলো করে। আসলে খেলায় সবাই অংশগ্রহণ করতে পারে না, খেলায় অংশগ্রহণ করা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। জয়ও থাকবে, পরাজয়ও থাকবে। একসময় দেখছেন আপনি বাংলাদেশ বা বিশ্বের অনেক দেশের সাথে খেলতো, কিন্তু হেরে যেত, বারবার খেলে হেরে যেত। কিন্তু আজকে বাংলাদেশের সফলতা কি, তারা যে কোনো বড় দলের সাথে, যে কোনো বড় সংগ্রামী দলের সাথে তারা মোটামুটি লড়াই করে তাদের বিজয় নিয়ে আসে। তো মনে করেন আমি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার চেষ্টা করলাম, 7 বার চেষ্টা করলাম, 8 বার চেষ্টা করলাম, 9 বার চেষ্টা করলাম, 10 বারের সময় অবশ্যই আমার বিজয় আসবে। বিজয় আসতেই হবে আপনাকে, যদি আপনার লক্ষ্য থাকে সেই লক্ষ্যে বিজয় আসবে। আমিও সেই লক্ষ্যে দৌড়াচ্ছি, সেই লক্ষ্যে যাব, এবং কোনো জুলুম, নির্যাতন, অত্যাচার বা কোনো অর্থনৈতিক লোভ লালসা আমার কাজ করবে না। আমার গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাকে নির্বাচনমুখী হতে হবে। আমার গণতন্ত্রকে রক্ষা করতে হলে, মানুষের কল্যাণে কাজ করতে হলে আপনাকে প্রতিবাদী হতে হবে। আর প্রতিবাদী হতে হলে আপনাকে নির্বাচনমুখী হতে হবে, আপনাকে সৎ হতে হবে, আদর্শবান হতে হবে, সাহসী হতে হবে। আমি সেই সাহসিকতার জায়গা থেকে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে অতীতেও ছিলাম, বর্তমানের সামনে আছি। আপনাদের জন্য শুভকামনা আমাদের নতুন সময়ের পক্ষ থেকে রইল। সর্বশেষ, নতুন সময়ের মাধ্যমে আপনি আপনার ফেনীবাসীকে কোনো মেসেজ দিতে চাচ্ছেন কিনা? নতুন সময়ে নতুন প্রজন্মের নতুন ইউনিক যদি আমি আপনাদের কাছে দাবি করি, এই নতুন সময়ের জন্য নতুন বার্তা হচ্ছে, আমরা যখন নির্বাচনে জনপ্রতিনিধির জন্য মানুষের ধারে ধারে ভোট প্রার্থী হই, ভোট কামনা করি, আমাদের প্রার্থীরা বা আমরা নিজেরাও অনেক ধরনের প্রতিশ্রুতি দিই এবং মানুষকে অনেক আশ্বাস দিই। মানুষের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ইত্যাদি ইত্যাদি আমরা দিয়ে থাকি। স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন, প্রত্যেকটা সেক্টরকে আমরা আশার আলো দেখাই জনগণকে। কিন্তু আমরা জনপ্রতিনিধিরা যখনই ভোট আসে, যখনও ভোট প্রার্থী হই, তখন এই মিথ্যা আশ্বাসগুলো থেকে আমাদেরকে বের হতে হবে, মিথ্যা আশ্বাসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ বাংলাদেশে এই পর্যন্ত প্রথম ইস্তেহারে থাকে যে আমি আমার সমাজ থেকে মাদক নির্মূল করব। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ, কোনো জনপ্রতিনিধি বলতে যদি পারে তার এলাকা থেকে মাদক মুক্ত হয়েছে, নাকে খড় দিয়ে রাজনীতি ছেড়ে দেব। এই মিথ্যা আশ্বাস আমি কোনো জনগণকে দিব না, কোনো প্রতিশ্রুতি দিব না। হ্যাঁ, একটা প্রতিশ্রুতি দিব, আমি নির্বাচিত হই বা না হই, আমি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে নিয়ে সবসময় কাজ করব, ভবিষ্যতেও আছি, সামনেও থাকবো। এই স্বাস্থ্য খাতকে নিয়ে আমি এখনো কাজ করতেছি। আমার ফেনী 2 আসনে স্বাস্থ্য খাতকে নিয়ে আমি প্রচুর পরিমাণ কাজ করতেছি, প্রচুর পরিমাণ। কারণ আমাদের জীবনের
প্রত্যেকটা অঙ্গের সাথে স্বাস্থ্য জড়িত আছে। এই স্বাস্থ্য যদি আমরা ঠিক করতে পারি, আমাদের বাকি সেক্টরগুলো, অন্যান্য খাতগুলো আমরা ঠিক করতে পারবো। এই স্বাস্থ্য হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। আমি সেই ঝুঁকিটা নিয়ে কাজ করতেছি। আমি কোনো রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এই বিষয় নিয়ে আমি কোনো ধরনের চিন্তা চেতনা যদিও থাকে, আমি কমিটমেন্ট বদ্ধ নয়। আমি যদি নির্বাচিত হই, আমি ফেনীর 2 আসনের মানুষকে আন্তরিকভাবে, কথাই নয়, আমি কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই। কাজের মাধ্যমে আমার যোগ্যতা, আমার জনপ্রতিনিধি হওয়া, আপনারা যে ব্যালটের মাধ্যমে আমাকে ফেনী 2 আসনের মানুষ ভোট দিবে, সে ভোটের সম্মান আমি চেয়ারে যখন বসবো তখনই আমি দিতে চাই। তখন আপনারা বিবেচনা করবেন যে আমাকে ভোট দিয়ে কি আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। কিন্তু আমি ভোটের আগে আপনাদের কোনো ধরনের প্রতিশ্রুতি দিতে আমি বাধ্য নয়। কারণ প্রতিশ্রুতি দিয়ে যদি আমি বাস্তবায়ন যদি না করতে পারি, তাহলে আমি মুনাফেকের খাতায় আমাকে চিরজীবন থাকতে হবে। তবে আমাকে যদি আপনারা ভোট দেন, ফেনী 2 আসনের মানুষ যদি আমাকে জয়যুক্ত করে তাদের ভোটের ব্যালটের মাধ্যমে ভোটের বিপ্লব ঘটাতে পারে, আমি চেষ্টা করব তাদের সম্মান এবং তাদের ভালোবাসা রাখতে হবে। কারণ আমার কাছে কোনো অর্থ নেই, আমি সকলের কাছে অর্থও চাই না। ফেসবুকে অনেকে অর্থ চায়, তাদের অর্থ লাগবে, অর্থ লাগবে। আমার কোনো অর্থ লাগবে না। আমার যা আছে তা নিয়ে আমি দৌড়াবো, তা নিয়ে যতটুকু পারি মানুষের কাছে যাব। মানুষ যদি আমাকে গ্রহণ করে, তাহলে আমি জনপ্রতিনিধি হবে। যতদিন পর্যন্ত মানুষ আমাকে গ্রহণ করতেছে না, ততদিন পর্যন্ত তাদের কাছে আমার কোনো দাবি নেই। দাবি একটাই, ব্যক্তি নয়, মার্কা নয়, তার কর্ম দেখে মূল্যায়ন করুন। এই ভোটে আপনার ফলাফল আপনি নিশ্চিত করুন। জি, ধন্যবাদ।